এই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী রাইসা জান্নাত। যাচ্ছি তার কাছে। রাইসা, আপনার রিপোর্টটাই দেখছিলাম এবং সেক্ষেত্রে দেখছিলাম যে যুদ্ধ আসলে কিভাবে ছড়িয়ে পড়ছে এবং সেক্ষেত্রে পশ্চিমা বিশ্বও কিন্তু অনেক দেশ এখন নানাভাবে তাদের মিত্র দেশের সঙ্গে যুদ্ধ করার প্রস্তুতিও নিচ্ছে। সেই জায়গাটায় শুরুতেই যদি আমরা একটু সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করি যে মার্কিন ইসরায়েল যে হামলা আবার পাল্টা আক্রমণ ইরানের কি অবস্থা? জি রাব্বি, শুরুতে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে ষষ্ঠ দিনের মতো যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের সংঘাত চলছে এবং আমরা প্রতিবেদনে দেখছিলাম যে ইসরায়েল রাতভর কিন্তু ইরানে হামলা চালিয়েছে এবং সকালবেলাও বিভিন্ন জায়গায় রাজধানী তেহরান সহ বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। কিছুক্ষণ আগের তথ্য যদি আমি একটু বলি যে আজকেও কিন্তু ইসরায়েল ইরানে দুটি স্কুলে হামলা চালিয়েছে। আমরা এর আগে একটি স্কুলে হামলার কথা জেনেছি এবং সেখানে কিন্তু ১৫০ শতাধিক শিক্ষার্থী নিহত হয়েছেন, সেই তথ্য কিন্তু আমরা জেনেছি। তো আজকেও দুটি স্কুলে হামলা চালিয়েছে এবং এই যে লাগাতার যে হামলা চালানো হচ্ছে, তেহরান যেটি দাবি করছে যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের এই যৌথ হামলায় এখন পর্যন্ত তাদের যে বিভিন্ন ধরনের বিদ্যুৎ এবং পানির অবকাঠামো আছে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সরবরাহ কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। এবং ইরানের অভ্যন্তরীণ যে চিত্র আমরা যদি বলি, এখন পর্যন্ত কিন্তু ১২০০ জনের বেশি নিহতের খবর আমরা পেয়েছি। ইরানও কিন্তু পাল্টা হামলা চালাচ্ছে, তারাও কিন্তু থেমে নেই। সেটি যদি আমরা একটু দেখতে চাই, ইরান কিন্তু আজকে মার্কিন একটি তেলের ট্যাঙ্কারে হামলা চালিয়েছে রাব্বি। যদিও এটি আসলে আইআরজিসির দাবি করেছে মার্কিন তেল ট্যাঙ্কারে ইরানের হামলা চালানোর বিষয়টি, কিন্তু এখন পর্যন্ত আমরা বিস্তারিত আসলে কিছু তথ্য জানতে পারিনি। যদি আমরা জানতে পারি সেটা অবশ্যই আমরা দর্শকদের জানাবো। এছাড়া ৩ দেশের ২০টি মার্কিন সামরিক স্থাপনায় ইরান হামলা চালিয়েছে। রাব্বি, মার্কিন মধ্যপ্রাচ্যে আপনি জানেন যে মার্কিন ঘাঁটি রয়েছে বিভিন্ন দেশে, সেই ঘাঁটিগুলো লক্ষ্য করে কিন্তু তেহরান হামলা চালাচ্ছে। এবং সেক্ষেত্রে যদি আমরা একটু বলি যে যেহেতু বিভিন্ন দেশে হামলা চালাচ্ছে, সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো তাদের প্রতিক্রিয়া কি আসলে? আপনি যদি আমি একটু বলি রাব্বি, পশ্চিমাদের সহযোগিতা, এই প্রসঙ্গ আমি টেনে ধরেই বলছি। আপনি জানেন আমরা যে যুদ্ধটা দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে ইরান একদিকে একা যুদ্ধ করছে এবং অন্যদিকে যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তার যে পশ্চিমা মিত্র তারাও কিন্তু নানাভাবে সহযোগিতা করছে। তো সেই জায়গা থেকে ইরান কিন্তু একা যে বিভিন্ন দেশে, বাহরাইন, কুয়েত, ইরাকে সহ আরও যে দেশে ঘাঁটিগুলো রয়েছে, সেই ঘাঁটিগুলোতে কিন্তু মার্কিন যে স্থাপনা রয়েছে সেগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে এবং একই সঙ্গে ইসরায়েলেও কিন্তু হামলা অব্যাহত রেখেছে। আমরা আরেকটি বিষয় যদি একটু দেখতে চাই, যে পশ্চিমাদের সহযোগিতার বিষয়টি আমরা বলছিলাম, তারা কিন্তু অস্ট্রেলিয়ার কথা যদি আমরা বলি, অস্ট্রেলিয়া কিন্তু সামরিক সরঞ্জাম সহায়তা পাঠানোর কথা জানিয়েছে মধ্যপ্রাচ্যে, অর্থাৎ তাদের যুক্তরাষ্ট্র যে তাদের মিত্র দেশ, সেই মিত্রকে সহযোগিতা এবং তাদের যে নাগরিক রয়েছে মধ্যপ্রাচ্যে তাদের নিরাপত্তা নিশ্চিতে কিন্তু এই ঘোষণাটি অস্ট্রেলিয়া দিয়েছে। এবং কানাডাও কিন্তু যুদ্ধে যে একেবারেই অংশগ্রহণ করবে না সেই কথা বলা যায় না, এরকম একটি মন্তব্য তারা করেছে। এবং মধ্যপ্রাচ্যের মিত্রদের সাহায্যের প্রস্তাব জেলেনস্কির। আমি রাব্বি, রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ চলছে আপনি জানেন। সেক্ষেত্রে রাইসা, আমি যেটা জানতে চেয়েছিলাম যে পশ্চিমাদের তার মিত্র দেশের কথা তো শুনলাম, সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যে যে দেশগুলোতে মার্কিন ঘাঁটি যদিও সেখানে আক্রমণ হচ্ছে, তাহলে সেই দেশগুলোর প্রতিক্রিয়া কি আসলে? দেখেন রাব্বি, এখন পর্যন্ত কিন্তু আমরা সেই ধরনের কোনো প্রতিক্রিয়া, মানে ইরানের পক্ষে যদি প্রতিক্রিয়ার কথা বলি সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত দেখিনি। বাহরাইন, কুয়েত এবং আমরা জানি তুরস্কে একটি ড্রোন, একটি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে এবং যদিও সেটি ইরান অস্বীকার করেছে, তারা প্রত্যেকেই কিন্তু আসলে নিন্দা জানাচ্ছে। তবে এই ক্ষেত্রে রাইসা, আমরা দেখতে পাচ্ছি যে এই যুদ্ধ কিন্তু মধ্যপ্রাচ্যে যেহেতু আমাদের শ্রম শক্তি আছে, আমরাও নানাভাবে কিন্তু আসলে এই ঘটনার সম্পৃক্ত। রাব্বি, আমরা এই আলোচনায় আসবো, তার আগে একটি প্রতিবেদন আছে আমাদের হাতে, সেটি একটু দেখে আসতে চাই। মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে দুবাইয়ে আটকে পড়া ৩৭৮ বাংলাদেশি ফিরলেন দেশে। সকালে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে ফেরেন তারা। বিমানবন্দরে তৈরি হয় আবেগঘন পরিবেশ। অনেকে জানিয়েছেন যুদ্ধের অভিজ্ঞতা। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েলের চলমান সংঘাতে একের পর এক বন্ধ ঘোষণা করা হয় মধ্যপ্রাচ্যের দেশগুলোর আকাশসীমা। এতে আটকা পড়েন বিভিন্ন দেশে থাকা অসংখ্য বাংলাদেশি। জীবন মৃত্যুর সন্ধিখানে থাকা স্বজনদের অপেক্ষায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তখনও উৎকণ্ঠার এক অদ্ভুত নীরবতা। সেই ভয়াবহতা পেরিয়ে অবশেষে বৃহস্পতিবার সকালে রানওয়ে স্পর্শ করে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট। নিরাপদে অবতরণ করেন সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৭ জন ক্রু সহ ৩৭৮ জন বাংলাদেশি।
দীর্ঘ সময় প্রবাসে থাকা কলিজার টুকরো সন্তানকে কাছে পেয়ে এক মায়ের আনন্দ আর বেদনা মিলেমিশে একাকার হয়ে যায়। আসতে সময় ভয় লাগছে, কারণ এই সময়টা আপনার আকাশে চলাচল বহুত রিস্ক। দীর্ঘদিন পর স্ত্রী খুঁজেছেন স্বামীকে, সন্তান ছুটেছে বাবার দিকে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে বৃদ্ধ বাবা মা এসেছেন সন্তানকে ফিরিয়ে নিতে। দেশ থেকে অনেক টেনশন করে, কিন্তু আমরা যারা ওখানে আছি আমরা জানি আমাদের পরিস্থিতি কি। ইসরায়েল ইরানের যুদ্ধের দাবানল যখন মধ্যপ্রাচ্যেও ছড়িয়েছে, তখন প্রবাসে থাকা বাংলাদেশিদের প্রতিটি মুহূর্ত কাটে উদ্বেগের। গ্যারান্টি নাই যে কোন সময় কোনটা পরে, এটা তো আর কেউ জানে না। দুবাইতে কোনো বড় ধরনের কোনো আক্রমণ হয় না, একমাত্র যারা এই আমেরিকান ইয়েগুলি আছে, ঘাঁটিগুলি আছে, ওখানে 2 জায়গায় আক্রমণ হয়েছে। বিকেলে ইউএস বাংলার আরেকটি ফ্লাইট ঢাকা দুবাই ঢাকা রুটে যাত্রা করবে। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। রাব্বি, আপনার প্রতিবেদনটি দেখছিলাম। হ্যাঁ রাইসা, সেক্ষেত্রে যদি একটু একসাথে বলেন যে বাংলাদেশিদের আসলে এখন ওখানে কি অবস্থা এবং কারা কারা ফিরতে পারলেন, তারা কি বললেন? আচ্ছা রাব্বি, মধ্যপ্রাচ্যে আমাদের কিন্তু অনেক বাংলাদেশি কাজ করেন সেখানে, এবং আমরা দেখলাম যে এরই মধ্যে অনেকেই কিন্তু দেশে ফিরেছেন এবং তাদের যে যুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতা তারা সেটা বলেছেন। এখনও কিন্তু অনেকে সেখানে আছেন, এবং আরেকটি বিষয় যেটি খুবই গুরুত্বপূর্ণ, যদি এই যুদ্ধ স্থায়ী হয় তাহলে কিন্তু বাংলাদেশের অর্থনীতিতেও প্রভাব পড়বে, যেহেতু একটা বিশাল শ্রমশক্তি সেখানে আছে। যেটি বিশ্লেষকরা বলছেন, যদি যুদ্ধ আরও চলতে থাকে, অনেক কোম্পানি কিন্তু এরই মধ্যে মধ্যপ্রাচ্যে বন্ধ হয়ে গেছে, এবং অনেক বাংলাদেশি ভাই বোনেরা তারা কিন্তু ছুটিতে দেশে বেড়াতে এসেছেন এবং ফিরতে পারছেন না। এই যে বিলম্ব হচ্ছে, এর কারণে কিন্তু অনেক ক্ষতি হতে পারে, তাদের নিজেদের পরিবারের একটা ভরণ পোষণের বিষয় থাকে, এবং বাংলাদেশের অর্থনীতির বিষয়টিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনি জানেন সরকার কিন্তু নানা ধরনের চেষ্টা চালাচ্ছে যারা ওখানে আটকে আছেন তাদেরকে ফিরিয়ে আনার। আমরা একটু দেখে নিতে চাই। এর মধ্যে দুবাইয়ে আটকে পড়া 378 বাংলাদেশি দেশে ফিরেছেন। ভিসার মেয়াদ উত্তীর্ণ বা শেষের পথে তারা বেশি অগ্রাধিকার পাবেন, অর্থাৎ ফেরার ক্ষেত্রে। এবং মধ্যপ্রাচ্য থেকে ফিরিয়ে নেওয়া হচ্ছে শত শত ইউরোপীয় নাগরিককেও। মধ্যপ্রাচ্যে যে শুধু বাংলাদেশের নাগরিক আছে এমন না, ইউরোপের অনেক দেশের নাগরিক আছেন, এবং জি তাদেরকে কিন্তু এরই মধ্যে সেখান থেকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আপনি শুধু ইরান না, আমি একটু যোগ করে লেবাননেও কিন্তু হামলা হচ্ছে, এবং সেখানে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের যে নাগরিকরা আছে তাদের কিন্তু সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। রাইসা, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। ইরানে মার্কিন ইসরায়েলের হামলা এবং একই সাথে সার্বিক পরিস্থিতি এবং মিত্র দেশগুলোর অবস্থান এবং বাংলাদেশের শ্রমশক্তির যে সার্বিক পরিস্থিতি, সে বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাইসা জান্নাত। যাচ্ছি আমার হাতে থাকা অন্য খবরে।